সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তার নিজের দেশ সম্পর্কে একসময় একটি রূঢ় পর্যবেক্ষণ দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু তার বন্ধু হওয়া হতে পারে প্রাণঘাতী। মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই ভঙ্গুর অবস্থার সবচেয়ে বড় প্রমাণ হয়ে সামনে এসেছে ইউক্রেন। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই মিত্র দেশটিকে সর্বাত্মক সহযোগিতা দিলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর দেশটিকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছেন। ইউক্রেনের এই পরিণতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আল কুদসের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মাকারাম বালাবিরের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে খনিজ সম্পদ চুক্তি না করার শর্তে আবদ্ধ করে ফেলেছেন। ইউক্রেন তার খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চুক্তি করলে দুই দেশের মধ্যে সম্পর্ক হবে একরকম, আর না করলে সম্পর্ক হবে অন্যরকম। চুক্তি না করলে যে সম্পর্ক অন্যরকম হবে তা ইতিমধ্যে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ইউক্রেনে অস্ত্রের চালান বন্ধ করার নির্দেশ দিয়ে। ইউক্রেনের সাথে ট্রাম্পের এই আচরণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত কয়েক দশক ধরেই ইসরায়েল ওয়াশিংটনে একটি শক্তিশালী লবির মাধ্যমে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আনুগত্য উপভোগ করে আসছে। অন্যদিকে মার্কিন সহায়তা নিশ্চিত করতে ইউক্রেনকে নির্ভর করতে হয়েছিল অস্থায়ী ভূ রাজনৈতিক কৌশলের ওপর। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে ইউক্রেনের ভাগ্যে মার্কিন সমর্থনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছে। এখন দুই দেশের সম্পর্কটি লেনদেন ভিত্তিক হয়ে পড়েছে। সম্ভবত একই পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের জন্য, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ইসরায়েলের আগের সেই রমরমা অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। জো বাইডেনের সময় ইসরায়েল যে সুবিধা ভোগ করেছে, ট্রাম্পের সময় তা অনিশ্চিত হয়ে পড়তে পারে। যা ইউক্রেনের বেলায় ঘটেছে তা ইসরায়েলের বেলায় ঘটতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়ার আরও কিছু কারণ আছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের মূল্যবোধ, বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি বৃদ্ধি, আমেরিকান ইহুদিদের মধ্যে নৈতিক হতাশা এবং আগামী দিনে ইউক্রেনের মতো ইসরায়েলের সাথেও যুক্তরাষ্ট্রের ইহুদি বর্ণবাদী দেশটির জন্য বিপদ ডেকে আনতে পারে। অর্থাৎ দীর্ঘদিনের দুই মিত্র দেশের মধ্যে সম্পর্কে মারাত্মক টানাপোড়েন তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য বজায় ছিল মূলত দেশটিতে শক্তিশালী ইহুদি লবি আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের মাধ্যমে। শক্তিশালী এই লবির মাধ্যমে ইসরায়েল প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা ও জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা পেয়ে আসছে। আইপ্যাকের নেতারা যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের নেতাদেরকে বিষয়টা বোঝাতে সমর্থ হয়েছিলেন যে ইসরায়েলকে সমর্থন করা যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব। মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত স্বার্থেই ইসরায়েলকে সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করতে হবে যুক্তরাষ্ট্রকে। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র তা করে এসেছে, কিন্তু এখন সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে ক্রমান্বয়ে। বিশেষ করে ট্রাম্পের বর্তমান প্রশাসনের আমলে ইউরোপ ও ইউক্রেন সহ মিত্রদের সাথে সম্পর্ককে লেনদেন ভিত্তিক করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার এই নীতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ক্ষেত্রেও যে দরকার হলে প্রয়োগ করবেন সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আমেরিকার তরুণ প্রজন্ম, বিশেষ করে প্রগতিশীলদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন আগের চেয়ে অনেক কমে গেছে। তারা ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখে। সামাজিক গণমাধ্যমে প্রগতিশীল তরুণ প্রজন্মের এই মনোভাবের পরিবর্তনকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহত ফিলিস্তিনি নারী শিশুদের লাশের স্তূপের ছবি ও ভিডিওকে নানা মাত্রায় তুলে ধরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে বয়স্করা ইসরায়েলকে একটি গণতান্ত্রিক মিত্র হিসেবে বিবেচনা করে দেশটির প্রতি সহানুভূতি দেখিয়ে যাচ্ছে। মার্কিন ইহুদি যারা একসময় ইসরায়েলের কট্টর সমর্থক ছিল, তারা এখন নিজেদের বিবেকের তাড়নায় ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের 2023 সালে পরিচালিত একটি জরিপে দেখা গেছে 40 বছরের নিচে 52% মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল সরকার বর্ণবাদী অপরাধে দোষী। এটি বরাবরই ইসরায়েলকে আশ্রয়স্থল হিসেবে দেখে আসা সম্প্রদায়ের জন্য একটি বিশাল পরিবর্তন। মার্কিন ইহুদিদেরও সংগঠন জুইস ভয়েস ফর পিস এবং ইফ নট নাও এর মতো সংগঠনগুলো হাজার হাজার লোককে সংগঠিত করে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলনেও নেতৃত্ব দিচ্ছে এসব সংগঠন। একই সাথে তারা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা যুক্তরাষ্ট্রের অর্থ প্রত্যাহারেরও দাবি জানাচ্ছে। 2023 সালে পিউ রিসার্চের এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের 40 বছরের কম বয়সী ইহুদিদের মধ্যে 52% মনে করেন ইসরায়েল সরকার বর্ণবাদের মতো অপরাধে অভিযুক্ত হওয়ার মতো কর্মকাণ্ড করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারের উগ্রপন্থী মন্ত্রীরা এসব বিষয়ে একেবারেই উদাসীন। নেতানিয়াহুর বিচার বিভাগের সংস্কার দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা ও সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড ঠেকাতে সুপ্রিম কোর্টের ক্ষমতাকে সংকুচিত করেছে। একই সাথে নেতানিয়াহুর সরকার মার্কিন ইহুদিদের সমালোচনাকেও ধর্তব্যের মধ্যে নিচ্ছে না। মার্কিন ও ইসরায়েলি ইহুদিদের মধ্যকার এই মতপার্থক্য এখন প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে। মার্কিন ইহুদিদের অধিকাংশই প্রগতিশীল এবং তারা ধর্মনিরপেক্ষতা, বর্ণবাদ, বহুতত্ত্ববাদ ও সমতার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইসরায়েলি নাগরিকদের অধিকাংশই এখন কট্টর ইহুদি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে উঠেছে। বিশেষ করে নেতানিয়াহুর শাসনামলে এই প্রবণতা প্রকট হয়ে উঠেছে। এই আদর্শে বিশ্বাসী ইহুদিরা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারকেও ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে তা দমন করার জন্য সর্বশক্তি নিয়োগ করছে। ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন ইহুদিদের অবিশ্বস্ত বলে অভিযুক্ত করেন। ডোনাল্ড ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন প্রগতিশীল মার্কিন ইহুদিদেরকে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। গাজায় গণহত্যা চালানোর জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও বিতসালেমের মতো মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজায় যুদ্ধাপরাধের তদন্ত ও একই সাথে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা বা বিডিএস আন্দোলন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন। সামগ্রিক এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের সাথে ট্রাম্প প্রশাসনের বৈরী আচরণ ও অস্ত্র সহায়তা বন্ধ করে দেয়া দেশটিকে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সঙ্গত কারণেই নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্পের সব শর্ত মেনে নিতে হচ্ছে। ইসরায়েল ইউক্রেনের এই পরিণতি থেকে মুক্ত নয়। ইসরায়েল যদি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের সাথে তাল মিলিয়ে চলতে না পারে, তাহলে ইউক্রেনের মতো ইসরায়েলকেও ছুঁড়ে ফেলে দেয়া ট্রাম্পের জন্য কঠিন কাজ হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে ইউক্রেনের পরিস্থিতির সাথে ইসরায়েলের কিছু বিষয়ের সাদৃশ্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে ইসরায়েলের প্রতি মার্কিন ইহুদিদের সমর্থন কমছে এবং মার্কিন ও ইসরায়েলি ইহুদিদের মধ্যে বিরোধও বাড়ছে দিন দিন, যা ইসরায়েলের জন্য মোটেও সুখকর কোনো খবর নয়। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ করা ইসরায়েলের জন্য একটি সতর্কবার্তা। ইউক্রেন এখন ইউরোপের কাছে অস্ত্র সাহায্য চাইছে। যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে ইসরায়েলে অস্ত্র সাহায্য বন্ধ করে দেয়, তাহলে ইহুদি বর্ণবাদী দেশটি অস্ত্রের জন্য কার কাছে গিয়ে হাত পাতবে? ফলে ইসরায়েল এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ট্রাম্পের চাপে পড়ে ইসরায়েল হামাসের সঙ্গে অস্ত্রবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিতে বাধ্য হয়েছে, কারণ আমেরিকার অস্ত্র সহায়তা ও পৃষ্ঠপোষকতা না পেলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। ইউক্রেনকে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধ করে দেয়া ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের দিক থেকে একটি সুস্পষ্ট বার্তা বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।